বাবা, বললাম তো আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব না। ওই খ্যাতমার্কার জায়গায় যেতে আমার মোটেও ভালো লাগে না। অযথা আমায় জোর করো না তো। এগুলো কি ধরনের কথা সোহান? ক্ষেতমার্কা গ্রাম মানে কি বলতে চাইছো তুমি? ভুলে যেও না, ক্ষেত হোক আর যাই হোক, এটাই তোমার মূল শিকড়। তোমার পিতৃপুরুষের ভিটে ওইখানে, ভুলে যেও না। শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের শহরে রেখেছি, নইলে তোমাকেও ওই ক্ষেতটাতেই থাকতে হতো। যাও, আর কথা না বাড়িয়ে গিয়ে রেডি হয়ে আসো। বলেই আফসান সাহেব গটগট করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। আর সোহানা অসহায় মুখ করে তার মায়ের দিকে তাকালে তার মাও ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। সোহানা রেডি হয়ে গাড়ির সামনে গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সামিরা বেগম আসতেই আফসান সাহেব বললেন, নাও নাও, এবার গাড়িতে উঠে বসো, অনেক লেট হয়ে গেছে অলরেডি। সামিরা বেগম সোহানাকে ইশারা করে গাড়িতে বসতে বলে নিজেও এগিয়ে বসে পড়লেন। সোহানার আগে ফুসতে ফুসতে গিয়ে গাড়িতে বসলো। যাত্রা শুরু হলো তাদের গন্তব্যের দিকে। জমিদার বাড়ির সামনে এসে গাড়ি থামতেই একদল পিচ্চি পুরো ছুটে এসে গাড়ির সামনে ভিড় করলো, যা দেখে সোহানা রীতিমতো ভয় পেয়ে গেল। সামিরা বেগম আর আফসান সাহেব হাসি মুখে গাড়ি থেকে বের হয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো, কিন্তু এত মানুষ দেখে সোহানা এখনো ভয়ে গাড়ি থেকে নামতে পারছে না। আফসান সাহেবের চাচা দুলাল মিয়া বলল, আরে আফসান, তোর মেয়েটা কোথায়? আসেনি নাকি? আফসান কৃত্রিম হেসে বলল, আরে না না চাচা, এসেছে তো, ওরা গাড়িতেই আছে। বলেই আফসান সাহেব সোহানার পাশের দরজাটা খুলে দিয়ে বলল, কি হলো মামুনি, তুমি এখনো গাড়িতে বসে আছো কেন? নেমে আসো, সবাই তোমাকে দেখতে চাইছে। সোহানা মুখ লটকে গাড়ি থেকে বের হয়ে এলো। আফসান সাহেব বলল, চাচা, এই তো আমার মেয়ে, এই হলো সোহান, সবাইকে সালাম দাও। সোহানা কটমট চোখে একবার তার বাবার দিকে তাকিয়ে কৃত্রিম হেসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে নিজের দিকে তাকিয়ে রইল। রাগে তার গা জ্বালা করছে, কিন্তু সে না পারছে কাউকে কিছু বলতে, না পারছে এই গ্যাদারিং সহ্য করতে। সোহানার দাদি আলিয়া বেগম সোহানার থুতনিতে হাত রেখে বলল, কি রে দিদি ভাই, তুই মুখটাকে এমন বাংলার পাঁচ কেন করে রেখেছিস? এখানে এসে ভালো লাগছে না বুঝি? আমাদের বুঝি দেখতে মন চায় না? আর কটা দিনই তো বেঁচে আছি রে দিদি ভাই, তারপর তো আর জ্বালাবো না তোদের। তখন আর এই বুড়িটাকে দেখতে আসতে হবে না তোর, বিরক্তও হবি না আর। কটা দিন সহ্য কর দিদি ভাই। সোহানা তার দাদিকে খুব ভালোবাসে, তাই দাদির এমন কথা শুনে কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল সে, একদম এসব বাজে কথা বলবে না দাদি, আমার ভালো লাগে না। তোমার কিচ্ছু হবে না দেখো। আর তোমাকে কে বলেছে এখানে পড়ে থাকতে? তুমি আমাদের সাথে শহরে থাকলেই তো সবসময় আমাদের দেখতে পেতে, তাই না? এবার কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। এবার তোমাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতেই হবে এবং সেখানেই থাকতে হবে সবসময়। না রে দিদি ভাই, এই বাড়ি ছেড়ে আমার আর কোথাও যাওয়া সম্ভব না। এখন আমার শেষ বয়স, কখন হুট করে ওপারের ডাক পড়ে যায় তার কোনো ঠিক নেই। আমি চাই আমার মৃত্যুটা এই বাড়িতেই হোক, তোর দাদার ভিটায়। তাই কিছুতেই এখন আর অন্য কোথাও 1 ঘন্টার জন্যও যাওয়ার সাহস নাই আমার। কিন্তু দাদি, তুমি তো এখানে একা। এই বয়সে তোমার একা একা থাকা একদমই উচিত না। এবার সামিরা বেগমও বলে উঠল, সোহানা ঠিকই বলেছে মা, আপনার বয়স হচ্ছে, বেশিরভাগ সময় থাকেন অসুস্থ। এত বছর আমাদের কথা না শুনে এখানেই পড়েছিলেন, কিন্তু এখন অন্তত আমাদের সাথে যাওয়া উচিত আপনার। এখানে একা একজন বৃদ্ধা মানুষ আপনি, কখন কি লাগে না লাগে, বিপদ আপদ তো বলে কয়ে আসে না। তখন তত দূর থেকে আমরা কি করব বলুন তো? আমি একা কই বৌমা, চারদিকে তো তোমার শ্বশুরের স্মৃতিগুলো আমায় একা থাকতে দেয় নাকি? তাছাড়া আশপাশে আত্মীয় স্বজনরা সবাই আছে, আমাকে দেখার জন্য তো উমা আর সজল আছে। আমার যখন যা লাগে তারই সব ব্যবস্থা করে দেয়, ওসব নিয়ে চিন্তার কিছু নাই। তাছাড়া বয়স হয়েছে, মরতে তো হবেই। তাই আমি চাই জীবনের বাকি সময়টা তোমার শ্বশুরের ভিটেতেই পার করতে। আলিয়া বেগমের কথা চলার মাঝেই কেউ একজন বাইরে থেকে আলিয়া বেগমকে ডাকতে লাগলো জোরে জোরে। সোহানা বিরক্ত হয়ে বলল, দাদি, কে ডাকছে তোমাকে এভাবে? আলিয়া বেগম মিষ্টি হেসে বলল, আমার একটা নাতি, দাঁড়া, ওকে ভেতরে আসতে বলি। বলেই আলিয়া বেগম জোর গলায় ডেকে বলল, হ্যাঁ রে সাহেব, আয় ভেতরে আয় ভাই,
দেখ এসে কারা এসেছে। আলিয়া বেগমের কথায় কিছুক্ষণের মধ্যে সাহেবের নামের একজন যুবক এসে হাজির হলো তার ঘরে। ঘরে ঢুকেই মিষ্টি হেসে বলল, কই দাদি, শুনলাম আফসান চাচা এসেছে, তাই খবর পেয়ে চলে এলাম দেখা করতে। তা আফসান চাচা কই, দেখছি না যে। বলেই সাহেব পাশে চোখ বুলাতে গিয়ে দেখলো একজন মাঝবয়সী মহিলা তার একজন মেয়ে বসে আছে আলিয়া বেগমের পাশে। সাহেব কিছুটা লজ্জা পেয়ে গেল এভাবে ওদের সামনে এসে। সে দ্রুত বলে উঠল, সরি দাদি, আমি বুঝতে পারিনি তুমি ব্যস্ত আছো, আমি বরং পরে আসছি। আর আফসান চাচা কি বাড়িতে নেই দাদি? তোর আফসান চাচা গেছে গ্রামের সবার সাথে দেখা করতে, চলে আসবে কিছুক্ষণ পরেই। তুই বস, তোর আফসান চাচার বউ আর মেয়ের সাথে পরিচয় হ। সোহানাকে না হয় চিনিস না, কিন্তু তোর স্বামীরা চাচিকে চিনতে পারছিস না? সাহেব দ্রুত সামিরা বেগমের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে বলল, সরি চাচি, আমি আপনাকে চিনতে পারিনি, আসলে অনেক বছর আগে দেখেছিলাম তো তাই। কেমন আছেন চাচি? সামিরা বেগম মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, ভালোই আছি বাবা, আর এত বিব্রত হতে হবে না। তোমার মতো আমিও তোমাকে অনেক বছর পরে দেখছি। দেখো না, এখন তোমাকে চেনা চেনা লাগছে, কিন্তু গেস করতে পারছি না তুমি কার ছেলে। আমাকে ভুলে গেলেন চাচি? আমি তো আফসান চাচার বাল্যকালের বন্ধু শহীদ আহমেদের ছেলে সাহেব আহমেদ। ও আচ্ছা আচ্ছা বাবা, তুমি তা কেমন আছো? আর তোমার মা বাবা কেমন আছে শুনি? সোহেব ভাই আর ভাবি এলো না যে? না, আসলে বাবা একটু গঞ্জে গেছে আর মা একটু অসুস্থ, তাই আসতে পারেনি। তবে বাবা ফিরলেই আপনাদের সাথে দেখা করতে আসবে। আচ্ছা আচ্ছা, তা তুমি বসছো না কেন? বসো বসো। আলিয়া বেগমও বলল, হ্যাঁ দাদু ভাই, বস চেয়ারটা টেনে। তোর চাচা আসা অবধি না হয় আমাদের সাথে একটু গল্প কর। বুঝলে স্বামীরা, এই ছেলেটাও আমার খুব খেয়াল রাখে। একটু অসুস্থ শুনলেই ছুটতে আসে, আর 2 দিন পর পরই আমার জন্য এটা ওটা নিয়ে আসে। ওর মাটাও হয়েছে একটা, সামান্য একটু ভালো খাবার রান্না করলেও সেটা থেকে আমার জন্য পাঠিয়ে দেয় এই সাহেবটাকে দিয়ে। বাহ, ভালোই তো। তা বাবা সাহেব, তোমার মায়ের যখন শরীর খারাপ তখন আমাদেরকে একবার নিয়ে যেও তোমাদের বাড়িতে। তোমার মায়ের সাথে একবার দেখা করে আসবো। ঠিক আছে আন্টি। এতক্ষণ ধরে সোহানা নিজের মনে ফোন ঘাটছিল, আর এর মধ্যেই আলিয়া বেগম এবার বলে উঠল, কিরে সোহানা, তুই তো দেখছি মোবাইলের ভেতরে ঢুকে গেছিস মনে হচ্ছে। সাহেব, এটা আমার নাতনি সোহানা। গতবার যখন আসছিল আর তখন তুই তোর নানার বাড়িতে ছিলি, আর একবার ছোটবেলায় যখন আসছিল তখন মনে হয় দেখেছিলি, মনে আছে তোর? সাহেব আর চোখে একবার সোহানাকে দেখে বলল, জি দাদি, হালকা হালকা মনে আছে। তা কোন ক্লাসে পড়ে উনি? সোহানাও এবার সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আলিয়া বেগম বলল, উনি উনি কি করছিস তুই? বাচ্চা একটা মেয়ে, ও তোর থেকে অনেক ছোট, নাম ধরেই ডাক। আর এই যে দিদি ভাই, তুমি কোন ক্লাসে পড়ো সাহেব দাদু ভাইকে বলো, সে জিজ্ঞাসা করছে তো। সোহানা এবার মাথা তুলে সাহেবের দিকে তাকিয়ে বলল, ইন্টারমিডিয়েট দিয়েছি, এখনো রেজাল্ট বের হয়নি। সাহেব মুচকি হেসে মাথা নেড়ে বলল, ও আচ্ছা। তা সাহেব বাবা, তুমি কি করছো এখন? জি আন্টি, আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু কিছুদিন হলো জবটা ছেড়ে দিয়েছি আর নতুন একটা জব নিয়েছি। সামনের মাসে জয়েন করব। আর এমনিতে নিজেদের ক্ষেত বা খামারগুলো দেখাশোনা করছি আপাতত। বাহ বাহ, খুব ভালো। তা দাদু ভাই, তুই আমার এই নাতনিটাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবি? মেয়েটা এখানে একা একা বিরক্ত হচ্ছে। সজল আর উমা তো রান্না আর বাড়ির কাজে ব্যস্ত থাকে, না হলে ওদেরই বলতাম দিদি ভাইকে একটু ঘুরিয়ে আনতে গ্রামটা। আর এখন তুই এসে গেছিস, তখন তোকেই বলছি মেয়েটাকে একটু সময় করে ঘুরিয়ে দেখাস গ্রামটা। সাহেব মৃদু হেসে বলল, ঠিক আছে দাদি, কোনো সমস্যা নেই। কখন আসতে হবে বলো, আমি চলে আসব। তোর যখন সময় সুযোগ হবে তখনই চলে আসবি। মেয়েটা যে কদিন থাকবে গ্রামে সে কদিন একটু সময় দিস দাদু ভাই। আচ্ছা দাদি, ঠিক আছে, আমি বিকেলে আসবো। বিকেলে চাচিকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর চাচিকে মায়ের কাছে রেখেই না হয় ওকে ঘুরিয়ে আনবো। চাচি, আপনি বিকেলে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো, কিন্তু তার আগে একটা কথা, তোমাকে কিন্তু আজ দুপুরে আমাদের সাথেই খেতে হবে। কিন্তু চাচি। দুপুরে আমাদের সাথে খাবি তুই, এটাই শেষ কথা, আর কোনো কিন্তু কিন্তু নয়।
সাহেব এবার একটু কাচুমাচু হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। দুপুরে না হয় চাচার সাথে দেখা করব। এখন গিয়ে খামারি কাজগুলো সেরে নেই। হ্যাঁ দাদি। আলিয়া বেগম মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যা। আর দুপুরে কিন্তু অবশ্যই চলে আসবি, কোনো ফাঁকিবাজি করিস না যেন। সাহেব মুচকি হেসে বলল, আচ্ছা দাদি, আসবো আমি। এখন যাই চাচি, আমি আসছি। সামিরা বেগম মিষ্টি হেসে মাথা নেড়ে বলল। হ্যাঁ বাবা, যাও। বিকেলে সাহেব সোহানা আর সামিরা বেগমকে নিজেদের বাড়িতে নিয়ে গেল। সেখানে তার মায়ের সাথে তাদের দেখা করিয়ে সামিরা বেগমকে সেখানেই রেখে সোহানাকে নিয়ে বের হলো গ্রাম ঘুরে দেখতে। সাহেব সোহানাকে নিয়ে নদীর ধারে পা বাড়ালো। চুপচাপ হাঁটছে দুজনে। এক পর্যায়ে সাহেব নীরবতা ভেঙে সোহানার উদ্দেশ্যে বলে উঠল, তুমি কি সবসময় এমন চুপচাপ থাকো? সোহানা সাহেবের দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বলল, না, জাস্ট অপরিচিত জায়গায় আর অপরিচিত মানুষদের সাথে মিশতে আমার একটু সময় লাগে, দ্যাটস ইট। সাহেব মুচকি হাসলো, তারপর আবার বলে উঠল। আচ্ছা, গ্রাম বাংলা তোমার কাছে কেমন লাগে? সোহানা চারদিকে চোখ বুলাতে বুলাতে বলল, মোটামুটি ভালোই, বাট গ্রামের পরিবেশ আর মানুষদের চালচলন এবং কথাবার্তা আমার একদমই ভালো লাগে না। সাহেব অবাক চোখে সোহানার দিকে তাকিয়ে বলল, কেন কেন? গ্রামের পরিবেশ আর মানুষদের ভালো লাগে না কেন? মানলাম গ্রামের মানুষটা একটু সহজ সরল আর সাধারণ, তাই সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু বাকিগুলো কিন্তু এতে দোষটা কোথায়? এই যে গ্রামের বেশিরভাগ মানুষই কেমন খ্যাত খ্যাত মার্কা ভাষায় কথা বলে, তারপর গ্রামের রাস্তাঘাট, এখানে ওখানে কাদা গোবর, এটা ওটা, এগুলো আমার একদমই ভালো লাগে না। সাহেব এবার হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? আর যাবেন না? যাব, কিন্তু তার আগে তোমার ভুল ধারণাগুলো ভেঙে নেই। সোহানা ভ্রুজোড়া আবারও সংকুচিত করে বলল, মানে? মাইটা হচ্ছে এই যে তুমি বললে গ্রামের মানুষরা খ্যাতমার্কা ভাষায় কথা বলে। আসলে কি বলো তো, গ্রামের মানুষরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি আর ভাষাকে খুব সম্মান করে এবং সেগুলোকে যত্ন করে আগলে রাখার চেষ্টা করে, এবং তারা নিজেদের আঞ্চলিক ভাষাতেই কথা বলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ পায়। তাই বেশিরভাগ মানুষই সেভাবেই কথা বলে। আর আমরা মোটামুটি পড়াশোনা করেছি তো, তাই একটু শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি। কিন্তু গ্রামের সব মানুষই আবার পড়াশোনার তেমন একটা সুযোগ পায় না, আর তাদের শিক্ষিত মানুষদের সান্নিধ্য তেমন একটা পাওয়া হয় না, যার কারণে গ্রামের বেশিরভাগ মানুষই তাদের বাপদাদাদের এবং আশেপাশের মানুষদের থেকে যেমন কথাবার্তা বা চাল চলন শিখেছে ঠিক সেইভাবেই চলে। আর বাকি রইল গ্রামের রাস্তাঘাট, কাদা গোবর ইত্যাদি কথা। বাংলাদেশের গ্রামগুলোতেও যদি শহরাঞ্চলের মতো উন্নয়নের ছোঁয়া লাগতো, সরকার যদি শহরের মতো গ্রামগুলোকেও সমান প্রাধান্য দিত, তাহলে গ্রামগুলো তোমাদের শহরের মতোই ঝকঝকে চকচকে হয়ে যেত। কিন্তু সেরকম তো হচ্ছে না। আর তাছাড়া গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের গবাদি পশু, হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে এবং বিভিন্ন ক্ষেত খামার করে, যার কারণে গোবর, বিভিন্ন জৈব সার ইত্যাদি গ্রামের একটা কমন উপাদান। আর এইগুলো সবই কিন্তু আমাদের কোনো না কোনো কাজে লাগে। এই যে তোমরা শহরের মানুষরা বিভিন্ন শাকসবজি খাচ্ছ, মাছ খাচ্ছ, এগুলো কিন্তু প্রায় সব গ্রামে থেকেই যাচ্ছে। আর সেই সব শাকসবজিগুলো উৎপাদনে কিন্তু ওই গোবর, হাঁস মুরগি, বিষ্ঠা আরও অনেক কিছু ব্যবহার করা হয়। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার নিশ্চয়ই এগুলো জানা আছে। তাহলে শুধু শুধু এসব নিয়ে নাক ছিটকাচ্ছ কেন? খাওয়ার সময় কি এরকম নাক ছিটকাও যখন ওইসব গোবর টোবর দিয়ে চাষ করা শাকসবজিগুলো খাও? মাছেদের কি খাবার দেওয়া হয় জানো? অথচ সেই মাছ তো ঠিকই মজা করেই খাও। সোহানা রেগে গিয়ে ফুঁসে উঠে বলে উঠল, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন মিস্টার। সাহেব দ্রুত হাত নেড়ে বলল, না না, ছি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে মোটেও অপমান করে কথাগুলো বলিনি। আমি তো জাস্ট গ্রামের মানুষের সম্পর্কে তোমার ভুল ধারণাটাই ভেঙে দিতে চাইছিলাম। জাস্ট শাট আপ। জ্ঞান দিতে এসেছেন না নাই? আপনার কাছ থেকে আমায় জ্ঞান নিতে হবে এখন? আরে আপনি নিজেই তো একটা গ্রাম্য চাষা, গ্রাম সম্পর্কে তো বড় বড় বলে ছাড়বেনই আপনি, তাই না? নইলে তো নিজের অবস্থানটা ঢাকতে পারবেন না, তাই না? আমি আর এক মুহূর্ত আপনার সাথে এখানে থাকতে চাই না, আর না আপনার সাথে আর কোনো কথা বলতে চাই। আমাকে এক্ষুনি আমার বাড়িতে পৌঁছে দিন। আরে প্লিজ, তুমি রাগ করো না। তুমি শুধু শুধু সিন ক্রিয়েট করছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওইসব। আমি সরি বলছি, আমারই ভুল হয়েছে তোমার সাথে ওইসব বিষয়ে কথা বলা। আমি সত্যিই দুঃখিত। চলো তোমাকে ঘুরিয়ে আনি। না, আমি আপনার সাথে ঘুরতে যাব না, আর না এক মুহূর্ত আর এখানে থাকবো না। আমাকে এক্ষুনি বাড়িতে পৌঁছে দিন, আর নয়তো আমি নিজে চলে যাচ্ছি। বলেই সোহানা উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো
আর সাহেবও দ্রুত সোহানার পেছন পেছন হাঁটতে লাগলো। এমন জেদি মেয়ে সাহেব আর একটাও দেখেনি। সে সোহানাকে নিয়ে তার নিজের বাড়িতে গেল। সোহানার আগে ফুসফুস করতে করতে সামিরা বেগমের কাছে গিয়ে বলল, আম্মু বাড়ি চলো, আমি বাড়ি যাব। সামিরা বেগম অবাক হয়ে একবার সোহানার দিকে আর একবার সাহেবের দিকে তাকালো। তারপর সোহানার উদ্দেশ্যে বলল, কি রে, তুই না ঘুরতে বের হলি সাহেবের সাথে? এত তাড়াতাড়ি চলে এলি যে? পেছন থেকে সাহেব কিছু বলতে যাবে তার আগেই সোহানার রাগে গলায় বলে উঠল, চলে এসেছি কারণ আমার ঘোরার ইচ্ছে চলে গেছে। আমি এখন বাড়ি যেতে চাই। তুমি কি এখন আমার সাথে যাবে নাকি আমি একাই চলে যাব? আরে যাবো তো, কিন্তু হঠাৎ হলোটা কি যে তুই ঘুরতে বের হয়ে মাঝপথেই তোর ঘোরাঘুরি ইচ্ছে চলে গেল? এই সাহেব বাবা, কি হয়েছে বলো তো, বলো। আম্মু তুমি কি উঠবে নাকি আমি একাই চলে যাব? পরে পথ হারিয়ে অন্য কোথাও চলে গেলে তোমার দোষ। সামিরা বেগম বিরক্ত হয়ে বলল, ও, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কখন কি চায় আর কি করে বুঝে ওঠাই মুশকিল। সাহানা ভাবি, আজ আমি উঠি, আবার সময় করে একবার আসবো অন্য সময়। আচ্ছা ভাবিজান, আবার আসবেন, কিন্তু আজ তো তেমন একটা গল্প করতে পারলাম না। সুহানা মা, তুমিও এসে কিন্তু আবার। সোহানা কিছু বলল না। সামিরা বেগম মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন কেমন? আর সাহেব বাবা, আমাদের একটু এগিয়ে দিয়ে এসো বাবা। সাহেব দ্রুত মাথা নেড়ে বলল। জি আন্টি, চলুন। বাড়িতে পৌঁছেই সোহানা নিজের ঘরের দিকে চলে গেল। সামিরা বেগম কৃত্রিম হেসে সাহেবকে বলল, কি হয়েছে বলো তো সাহেব বাবা, মেয়েটা হঠাৎ এমন চটে গেল কেন? সাহেব সবটা সামিরা বেগমকে খুলে বলল। সামিরা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি আছি বড্ড জ্বালায়। মেয়েটার জেদ এত আর রাগ যে তাকে সামলানো খুবই কঠিন। আর ও গ্রামাঞ্চল আসলে তেমন একটা পছন্দ করে না। এই তো আজ এখানে আসবে না বলে বাহানা করছিল, কিন্তু ওর বাবার ধমক খেয়ে বাধ্য হয়ে এসেছে। যাকে তুমি আবার ওর ব্যবহারের কিছু মনে করো না বাবা। মেয়েটা এখনো তেমন একটা ম্যাচিওর হয়নি তো, তাই একটু উল্টাপাল্টা আচরণ করে ফেলে। তাই তুমি কিছু মনে করো না, হ্যাঁ? না না আন্টি, আমি কিছুই মনে করিনি। আর আপনারাও এইসব নিয়ে ভাববেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও। হ্যাঁ, ঠিক হলেই হয়। আচ্ছা তুমি ভেতরে এসো না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি তো বাইরে। না আন্টি, আজ আর ভিতরে যাব না, এখন একটু কাজ আছে খামারে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও, আবার এসো সময় পেলে। জি অবশ্যই। বলেই সাহেব চলে গেল। আর সামিরা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোহানার ঘরের দিকে পা বাড়ালো। এইটা তুমি ঠিক করনি দিদি ভাই। সাহেব খুব নম্র, ভদ্র আর সহজ সরল মনের একটা ছেলে। তাই হয়তো সে তোমার ওই রকম আচরণের জন্য সরাসরি কিছু বলেনি, কিন্তু মনে মনে তো নিশ্চয়ই এটাই ভাবছে যে শহরে থাকা মেয়েদের আচার হয়তো এইরকমই উগ্র আর বাজেই হয়। তুমি তো পড়াশোনা জানা একটা মেয়ে, তোমার আচার আচরণ আরো নম্র হওয়া উচিত, অথচ তুমি কিনা ওই ছেলেটার সাথে ওই রকম ব্যবহার করে এলে। সোহানা এবার তার দাদির ওপরেও রেগে গিয়ে বলল, দাদি তুমিও আমাকেই দোষ দিচ্ছ? তোমার কাছে মনে হচ্ছে আমি ভুল করেছি? আমি ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেছি? আর ওই গ্রাম্য ছেলেটা যে আমাকে এত অপমান করলো সেটা তোমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, তাই না? পাশ থেকে আফসান সাহেব হাঁক ছেড়ে বলে উঠল, কি তখন থেকে গ্রাম্য ছেলে করছো? হ্যাঁ, ওই ছেলেটা যদি গ্রাম্য হয় তাহলে তোমার বাবা দাদারাও কিন্তু গ্রাম্যই। তোমার বাবা দাদা বা দাদিকে যদি কেউ তোমার সামনে গ্রাম্য বলে, সেটা কি তোমার শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না নিশ্চয়ই। তাহলে অন্যকে কেন কথায় কথায় গ্রাম্য বলো শুনি? আর তুমি নিজেই বা শহরের হয়ে লাভটা কি হলো? তোমাকে শহরে রেখে শহরের স্কুলে কলেজে পড়িও তো ভালো শিক্ষা দিতে পারলাম না। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, মূল্যায়ন করতে হয়, সেটা তো তুমি এখনও শিখে উঠতে পারোনি। তাহলে কিসের এত বড়াই তোমার? আমি তো বলবো তোমার থেকে ওই গ্রাম্য ছেলেটাই বেটার। সে গ্রাম্য হলেও মানুষকে সম্মান দিতে জানে। তাছাড়া সে কিন্তু তোমার থেকে অনেক বেশি শিক্ষিত এবং বয়সও বড়, তাই তার সাথে তোমার ওইরকম আচরণ মোটেও মানা যায় না। ছেলেটা চাইলেই তোমাকে অনেক কথা শুনিয়ে দিতে পারতো, কিন্তু সে তা না করে জাস্ট তোমাকে বোঝাতে চেয়েছে যে তুমি একটা ভুল ধারণা মনে পোষণ করে রেখেছ। কাল আমি সাহেবকে ডাকবো, তুমি তাকে তোমার বাজে আচরণের জন্য সরি বলবে। আমি চাই না তোমার আচরণের জন্য কেউ আমার আর তোমার মায়ের দেওয়া শিক্ষাকে খারাপ মনে করুক। কেউ সরাসরি না বললেও
তোমার এসব উগ্র আচরণের জন্য মনে মনে এটাই ভাববে যে আমরা তোমাকে কোনো ভালো শিক্ষা দিতে পারিনি। তাই আমাদের সম্মানের কথা ভেবে হলেও তুমি কাল সাহেবকে সরি বলবে। ইটস মাই ওয়ার্ডার। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট। বাবার কথার ওপর সোহানা কোনো কথাই বলতে পারে না, তাই রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল ঘুমোতে। সকালে সাহেব এক গাদা পিঠে পুলি নিয়ে নিজেই হাজির হয়েছে আফসানদের বাড়িতে। সে এসেই দেখে আফসান সাহেব, সামিরা বেগম আর আলিয়া বেগম উঠোনে বসে আর সজল তাদের সামনে খড় দিয়ে আগুন জ্বালাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই সকাল সকাল তারা আগুন পোহাতে বসে গেছে। ওইদিকে রান্নাঘরে কাজের মেয়ে উমি পায়েস রান্না করছে খেজুরের রস দিয়ে। যাই হোক, সবাইকে উঠোনে দেখতে পেয়ে সাহেব হাসি মুখে তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন চাচাজি আর দাদি, তোমার কি খবর? ওরা সবাই বলল ভালো আছে তারা। তারপর আফসান সাহেব সাহেবকে বসতে বলল। সাহেব বসবে না বলে তাদের উদ্দেশ্য বলল, আসলে মা আপনাদের সবার জন্য কিছু পিঠা পুলি পাঠিয়েছে, আমি সেগুলোই দিতে এসেছিলাম। সজল, এগুলো রাখ। সজল উঠে সাহেবের হাত থেকে পিঠার হাঁড়িটা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আর সামিরা বেগম বলল, তোমার মা এই অসুস্থ শরীরে এত কিছু কেন করতে গেল বলো তো? একে তো অসুস্থ, তার উপর এত ঠান্ডা। সমস্যা নেই চাচি, মাকে আমি আর বাবা মিলে হেল্প করেছি তো। মা শুধু আমাদের দেখিয়ে দিয়েছে, আর বাকি সব আমরাই করেছি। আফসান অবাক হয়ে বলল, এ কি বলছো সাহেব? তুমি আর তোমার বাবা মিলে পিঠে বানিয়েছো? বাবা, বাপ বেটা তো দেখছি ভালোই কাজে তোমরা। তা সাহেবকে নিয়ে এলে না কেন? কাল দেখা হয়েছিল, কিন্তু খুব একটা কথা বলার সময় পাইনি। জি আঙ্কেল, বাবা বলেছে আপনাকে নিয়ে আমাদের খামারে যেতে। বাবা সেখানেই আছে, কাজের জন্য আসতে পারছেন আসলে। তাই নাকি? তাহলে চলো এখনই যাই, তোমাদের ফার্মটাও দেখা হবে। আলিয়া বেগম বলে উঠলেন, আরে যাস, কিন্তু তার আগে নাস্তাটা করে যা। দাদু ভাই, তুইও আমাদের সাথে নাস্তা করবি, বস। আজ খেজুর রসের পায়েস রান্না করা হয়েছে, তোর খুব পছন্দের, তাই না? না মানে দাদি, আমার একটু কাজ আছে। আঙ্কেল, আপনি বরং নাস্তা করে নিন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব। না না, তুমি বসো, নাস্তা করে একেবারে আমাকে নিয়ে যাবে। তোমার সাথে আরেকটা কাজ আছে, তুমি বসো। আর সামিরা, তোমার মেয়ে কোথায়? এখনও ঘুম থেকে উঠেনি নাকি? ওকে উঠিয়ে দাও, আর বড় ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসতে। সবাই মিলে একসাথে নাস্তা করব, আর তারপর তোমাদেরকেও সাথে নিয়ে বের হব। সকালে গ্রামের পরিবেশ খুব সুন্দর হয়, হাঁটাও হবে আর গ্রামটাও ঘুরে দেখা হবে। কি বলো সাহেব? সাহেব মুচকি হেসে মাথা নাড়ালো। সাহেবও মনে মনে অনেকক্ষণ ধরেই সোহানাকে খুঁজছিল, কেন জানি খুব অস্থির লাগছিল সোহানাকে এক পলক দেখার জন্য। যাই হোক, সামিরা বেগম গেছে সোহানাকে ডেকে তুলতে। নাস্তার টেবিলে এসেই সোহানা সাহেবকে দেখে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। সাহেব সোহানাকে দেখে গুড মর্নিং জানালো। সোহানা অন্যদিকে তাকিয়ে বলল, মর্নিং। এমন সময় আফসান সাহেব বলল, সোহানা মামুনি, তুমি যেন সাহেবকে কি বলবে বলেছিলে কাল? সাহেব, সোহানা তোমায় কিছু বলতে চায়। সাহেব অবাক হয়ে সোহানার দিকে তাকালো। সোহানার রাগে কটমট করতে করতে সাহেবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সরি। সরি কিসের জন্য? সোহানা কিছু বলল না। সামিরা বেগম জোরপূর্বক হেসে বলল, না মানে আসলে কালের আগের মাথায় ও তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল তো, কিন্তু মাথা ঠান্ডা হওয়ায় ও বুঝতে পেরেছে তোমার সাথে ওই রকম ব্যবহারটা করা ঠিক হয়নি, তাই ও তোমাকে সরি বলবে বলেছিল। সাহেব সোহানার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সোহানার মন থেকে সরি বলেনি, বরং ওকে জোর করেই হয়তো সরিটা বলানো হয়েছে। সাহেব মৃদু হেসে বলল, ইটস ওকে, সরি বলার কোনো দরকার নেই, আমি কিছুই মনে করিনি তোমার কথায়। সোহানা রাগী চোখে সাহেবের দিকে তাকিয়ে একটা মুচকি মেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেটা সাহেবের চোখে এড়ায়নি। সে মুচকি হেসে খাওয়ায় মন দিল। রাতে খাওয়া দাওয়া শেষে আলিয়া বেগম আফসান আর সামিরা বেগমের উদ্দেশ্যে বলল, তোদের কাছে সাহেবকে কেমন লাগলো আফসান? আফসান মুচকি হেসে বলল, হ্যাঁ, ছেলেটাকে তো ভালোই লাগে, খুব ভদ্র আর মিশুক প্রকৃতির একটা ছেলে। খুব ভালো একটা চাকরিও পেয়েছে শুনলাম। শোন না, বলছি কি, আমাদের সোহানাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়? এমন একটা হীরের টুকরো ছেলে কিন্তু লাখে একটাও পাওয়া যায়। কথাটা ঠিকই বলেছ, কিন্তু তোমার নাতনি কি রাজি হবে? সে তো গ্রাম আর গ্রামের মানুষদের দেখতেই পারে না। শুনলে না কাল কি কাণ্ডটাই করেছে সাহেবের সাথে? এখন তো আরও দু চোখেই দেখতে পারে না সাহেবকে।
কারণ সাহেবের জন্য আমার কাছে বকা খেয়েছে, আবার নিজের ইগো বিসর্জন দিয়ে সাহেবকে সরি বলতে হয়েছে। এবার সামিরা বেগমও বলে উঠল, হ্যাঁ মা, সোহানা যা জেদি মেয়ে, তাতে ওকে এই কথা ভুলেও বলা যাবে না। ও তো এখন পারে না সাহেবকে চিবিয়ে খায়। আর ওই তো দুদিনের জন্য গ্রামে থাকতে চায় না, আর সেখানে বিয়ে করে আজীবনের জন্য গ্রামে থাকা তো ইম্পসিবল তার জন্য। নইলে সাহেবের মতো এমন ভালো আর ভদ্র ছেলের কাছে ওকে বিয়ে দিতে পারলে তো আমরাই ধন্য হতাম। আরে ওকে এত গুরুত্ব দিচ্ছ কেন? মেয়ের কথায় তো আর বিয়ে ঠিক করবে নাকি? তাছাড়া সাহেব কি সারা জীবন এই গ্রামেই পড়ে থাকবে নাকি? ওর চাকরি হয়ে গেলে তো ও চাকরির জায়গায় চলে যাবে, আর বিয়ে করলেও ওর বউ তো ওর সাথেই থাকবে। আর বিয়েটা যদি আমাদের দিদি ভাইয়ের সাথে হয়, তাহলে এমন সুন্দরী বউকে কি সাহেব গ্রামে ফেলে রেখে যাবে নাকি? ওর বউকে নিজের সাথেই নিয়ে রাখবে। তাছাড়া তোমার মেয়ের যা মেজাজ, তাতে ওর জন্য সাহেবের মতো শান্তশিষ্ট ছেলেরই দরকার। না হলে এমন রণচণ্ডী মেয়ের রাগ ঝাল কি আর একজন রাগী মানুষ সহ্য করবে? নাকি তোমাদের মেয়ের কথা মতো ওঠবোস করার জন্য জামাই কিনে আনবে তোমরা শুনি? তাই আমি যা বলছি তাই শোনো। সাহেবের বাবার সাথে কথা বলো বিয়ের ব্যাপারে, আর মেয়েকে এখনই কিছু জানানোর দরকার নেই। তাছাড়া আমার মনে হয় সাহেব দাদু ভাইয়েরও দিদি ভাইকে মনে মনে পছন্দ হয়েছে। ওর চোখে আমি দিদি ভাইয়ের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। তাই এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করিস না আফসান। ছেলেটা শিক্ষিত, আর সামনের মাসেই চাকরিতে যোগ দেবে, আর চাকরিতে যোগ দিয়েই তো শহরে চলে যাবে। চাকরি তো হয়েই আছে তার, শুধু কাজে যোগ দেয়াই বাকি। আর শহরে গেলে সে তো তোর মেয়েকে সাথেই রাখবে, আর দিদি ভাইয়েরও খুব খেয়াল রাখবে। দেখিস, খুব ভালো ছেলে ও, যে আশেপাশের মানুষের এত খেয়াল রাখে, সে কি নিজের বউকে আগলে রাখবে না? আফসান চিন্তিত ভঙ্গিতে বলল, ঠিক আছে মা, আমি একটু ভেবেচিন্তে দেখি। ভাব ভাব, তাড়াতাড়ি ভাবনা চিন্তা শেষ করে কথা বল সোহেবের সাথে। বাবা, আমার তো এখনো চাকরিতে জয়েনই করলাম না, তাহলে এখানে কি করে বিয়ে করব? চাকরি হয়নি, হয়ে যাবে। আর তাছাড়া এমন তো নয় তোর জীবনটা চাকরির জন্য থেমে আছে বা থেমে থাকবে। এই যে আমার এত খ্যাত খামার, এগুলো থেকে কি আমাদের কম আয় হচ্ছে যে তুই তোর বউকে খাওয়াতে পারবি না চাকরি না করলে? আর যারা শুধু কৃষিকাজ করে, তারা কি বিয়ে শাদী করে না, সংসার চালায় না? তাহলে তোরা তো চিন্তা কিসের? তাছাড়া চাকরি তো তোর হয়েই আছে, এখন আপাতত বিয়েটা করে নে। কিছুদিন তো মানুষ বউ নিয়ে ঘোরাঘুরিও করে কাটিয়ে দেয়, তাই না? সবই তো বুঝলাম, কিন্তু তোমার বন্ধুর মেয়ে কি এই গ্রাম বাংলায় থাকতে পারবে? মানিয়ে নিতে পারবে কি নিজেকে? সে তো শহরের মেয়ে, জন্ম থেকে বেড়ে ওঠা সবই তার শহরে। গ্রামের পরিবেশ হয়তো কয়েকদিন বেড়ানো যায়, কিন্তু সেখানে পার্মানেন্টলি থাকা কি সম্ভব শহরের মানুষদের জন্য? আরে তুই এত চিন্তা করছিস কেন? কিছুদিন পর তো তুই শহরেই চলে যাবি, তখন তোর বউ তোর সাথেই থাকবে। আমরা কি বলেছি যে বিয়ে করে তুই তোর বউকে এখানে ফেলে রাখ? আর চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত বউকে নিয়ে ঘুরবি বেড়াবি, এসব করেই তো একটা মাস চলে যাবে। সেখানে তুই তো আর 10-15 দিন পরে চাকরিতে জয়েন করবি বললি। তারপরও প্রবলেমটা না হয় তুই শহরে যাওয়ার আগ পর্যন্ত কিছুদিন সোহানা ওর বাবার বাড়িতেই থাকবে। ঠিক আছে, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো। আর হ্যাঁ, যার সাথে বিয়ের কথা চলছে সে বিয়েতে রাজি কিনা সেটাও একবার জেনে নিও। বলেই সাহেব চলে গেল নিজের ঘরের দিকে। হুট করেই সোহানা সাহেবের সাথে বিয়েটা হয়ে গেল। সোহানা ভাবতেই পারেনি এমন একটা ঘটনা যা গ্রামে এসে ঘটে যাবে তার সাথে। হুট করেই তার দাদি আর তার মা তাকে এসে বলল সাহেবের সাথে তার বিয়ে ঠিক করেছে। সে সাথে সাথে রেগেমেগে নিজের ব্যাগ গুছিয়ে নেয় বাড়িতে ফিরে যাবে বলে। কিন্তু আফসান সাহেবের কড়া আদেশ, ঘর থেকে এক পা বের হলে সোহানার জন্য আফসান সাহেবের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দাদি আর মা মিলে অনেক বুঝিয়ে শুনিয়ে সোহানাকে বিয়েটা করাতে রাজি করিয়েছে, যদিও মন থেকে সে বিয়েটা মেনে নেয়নি। যাই হোক, আপাতত সোহানা তার দাদির বাড়িতেই আছে। বিয়ে করলেও সে শর্ত দিয়েছে যতদিন না সাহেব চাকরিতে জয়েন করছে ততদিন সে তার বাবার বাড়িতেই থাকবে আগের মতো। এই নিয়ে কিছুটা মন কষাকষি সাহেবের মা বাবার সাথে সোহানাদের সাথে, কারণ তারা বিয়ের আগে সোহানার এই শর্তটা জানতো না। এই শর্তটা সোহানা সরাসরি সাহেবকে দিয়েছে বিয়ের কিছুক্ষণ সময় আগে, আলাদাভাবে ডেকে নিয়ে। কিন্তু সোহানার এই জেদটাও বেশিক্ষণ টিকলো না। আফসান সাহেব ব্যাপারটা জানতে পেরেই সোহানাকে ডেকে পাঠালেন। সোহানা একটা সিম্পল মেরুন রঙের শাড়ি পরে আছে। শাড়ি সামলাতে তার বেশ কষ্ট হয়, কিন্তু দাদির বাধার কাছে হার মেনে যায় শাড়িটা। গায়ে জড়িয়ে রাখতে হয়েছে এখনও তাকে।
সে কোনো রকমের শাড়িটা সামলে তার বাবার ঘরে গেল। আফসান সাহেব সোহানাকে দেখে বললেন, কিছুক্ষণ পর সাহেব এসে তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। তোমার যা যা দরকারি জিনিস আছে সেগুলো গুছিয়ে নাও, বাকি সব সাহেবই ব্যবস্থা করে দেবে। সোহানার মাথায় যেন বাস পড়ল। সে অবাক হয়ে বলল, নিতে আসবে মানে? এরকম তো কথা ছিল না। কথা ছিল না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা অন্যায়। তোমার মানিয়ে নিতে সময় লাগবে, সেটা সাহেবের কাছে চেয়ে নেবে। আশা করি সাহেব তোমাকে সময় দেবে, কিন্তু তোমাকে সাহেবের সাথে থেকেই সবটা মানিয়ে নিতে হবে। তাছাড়া তোমাদের আজকেই সবে বিয়ে হলো, আর এটা গ্রাম অঞ্চল। বিয়ে হওয়ার পর তুমি একেবারের জন্য তোমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকবে না, সেটা গ্রামের মানুষ ভালো চোখে দেখবে না। তাছাড়া তোমাদের বিয়েটা অনুষ্ঠান করেই করা হয়েছে, গ্রামের মানুষ সব জানে। তাই তাদের থেকে কিছু লুকিয়ে রেখে তোমাকে ঘরে বসে রাখা সম্ভব নয়। তুমি রেডি হয়ে নাও। সব সময় তো তোমাকে ওইখানেই থাকতে হবে না। 2টা দিন ফ্যামিলিটি ভেবেই না হয় কষ্ট করে সেখানে থেকে এসো, তারপর সাহেব আর তোমাকে কোথাও ঘুরতে পাঠিয়ে দিব। সোহানা তার মায়ের দিকে একবার তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে গেল। সোহানা সাহেবের ঘরের জানালা ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। পুরো আকাশ জোড়া তারাদের যেন মেলা বসে আছে আজ। সোহানা মন খারাপ করে সেই তারাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে তাকালো সে, দেখলো সাহেব ঘরে এসেছে। সাহেব সোহানার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দরজাটা বন্ধ করে সোহানার দিকে এগিয়ে এলো। সোহানা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সাহেবের দিকে। সাহেব অনেকটা কাছে এসে আমতা আমতা করে বলল, জানি তুমি রেগে আছো আমার পর, কিন্তু বিশ্বাস করো আঙ্কেলই আমাকে আদেশ দিয়েছিল তোমাকে গিয়ে নিয়ে আসতে। সোহানা তাচ্ছিল্যের স্বরে বলল, আর আপনিও গিয়ে নিয়ে এলেন কেন? আপনার নিজস্ব কোনো মতামত নাই? আপনি না করতে পারেননি একবারও? অবশ্য আপনি তা করবেনই বা কেন? তা করলে তো আপনারই লস। আপনার স্বার্থসিদ্ধি হবে কি করে, তাই না? সাহেব ভ্রু কুঁচকে বলল, স্বার্থসিদ্ধি মানে? কেন বুঝতে পারছেন না নাকি? না বোঝার ভান করতেছেন। আমি ওই বাড়িতে থাকলে তো আমার দেহটাকে ভোগ করতে পারতেন না, তাই না? তাহলে আপনার স্বার্থসিদ্ধ হতো কি করে শুনি? তাই তো বাবা বলল, আর আপনিও লাফিয়ে গিয়ে নিয়ে চলে আসলেন আমাকে। সোহানার কথায় সাহেবের মারাত্মক রাগ উঠল, কিন্তু সে রাগটা প্রকাশ করলো না। শান্ত ভঙ্গিতে বলল, তুমি রাগলে লাগাম ছাড়া কথা বলো, আর এই মুহূর্তে তুমি রেগে আছো সেটা আমি জানি। তাই এখন তোমার সাথে কথা বলাই উচিত নয়। যাও গিয়ে শুয়ে পড়ো। আমার স্বার্থসিদ্ধি নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। বলেই সাহেব খাটের ওপর থেকে একটা বালিশ নিয়ে আলমারি থেকে একটা চাদর আর কম্বল নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। সোহানা এতক্ষণ সাহেবের কর্মকাণ্ডগুলো দেখছিল। সাহেব শুয়ে পড়তেই সে জানালাটা বন্ধ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সোহানা বিছানায় শুতেই সাহেব আবার উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে আবার তার বিছানায় শুয়ে পড়ল। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে এই ফ্লোরে শোয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই যেন সাহেবের শরীর একদম ঠান্ডা হয়ে কাঁপুনি উঠে গেল। সে দাঁতে দাঁত চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। আর ওইদিকে সোহানার চোখেও ঘুম নেই। সে বালিশে মুখ গুজে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে সোহানার ঘুম ভেঙে গেল বাইরে থেকে সাহেবের মায়ের ডাকে। সে আড়মোড়া ভেঙে উঠে বসতেই নজর যায় তার নিচে শুয়ে থাকা সাহেবের দিকে। সাহেব এখনো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সোহানা এখন কি করবে সেটা ভাবছে। সাহেবকে ঘুম থেকে তুলে না দিলে, দরজা খোলার পর সাহেবের মা সাহেবকে নিচে ঘুমোতে দেখলে সব বুঝে যাবে, আর তারপর সোহানার বাবাকে সব জানিয়ে দেবে। তখন আবার সোহানাকে ঝামেলা পড়তে হবে। তাই সে বাধ্য হয়ে দ্রুত উঠে নিচে নেমে সাহেবকে নিচু কণ্ঠে ডাকতে লাগলো, কিন্তু সাহেবের কোনো খবর নাই। সোহানা বাধ্য হয়ে একরাশ বিরক্ত নিয়ে সাহেবের গায়ে কম্বলটা এক টানে সরিয়ে দিয়ে সাহেবকে ডাকতে নিলেই দেখলো সাহেবের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁটজোড়া প্রচণ্ড কালচে লাগছে, আর সে কাচুমাচু হয়ে শুয়ে আছে। সোহানার ভ্রুজোড়া কুঁচকে এলো। সোহানা একটা শুকনো ঢুক গিলে দ্রুত সাহেবের হাত ধরে ঝাড়া দিতে নিয়েই বুঝতে পারলো সাহেবের শরীর মারাত্মক ঠান্ডা হয়ে গেছে। সাহেবের কোনো নড়াচড়া নেই। সোহানার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে পরপর কয়েকটা শুকনো ঢোক গিলছে। ওইদিকে সোহানা আর সাহেবের সারা শব্দ না পেয়ে সাহেবের মা চলে গেল রান্নাঘরে। এদিকে সোহানা কী করবে বুঝতে পারছে না। তার এটা বোঝার আর বাকি নেই যে সারা রাত ঠান্ডার মধ্যে ফ্লোরে থাকার কারণে সাহেবের এই অবস্থা। এখন সোহানা কি করবে তা ভেবেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কিভাবে সাহেবকে জাগাবে আর কি জবাবই বা দিবে সবাইকে। সাহেবের খারাপ কিছু হয়ে গেলে সোহানা দ্রুত উঠে গিয়ে গ্লাস থেকে পানি এনে সাহেবের মুখে ছিটালো, কিন্তু এখনো সাহেবের কোনো সারা শব্দই নেই।
এখন মনে হচ্ছে টেনশনে সোহানা নিজেই হার্ট অ্যাটাক করে ফেলবে। সাহেবের শরীর এত ঠান্ডা আর তার ওপর তার নিঃশ্বাসের গতি এতই স্লো যে সোহানার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। সোহানা আর কিছু ভাবতে পারছে না। সে দ্রুত বিছানা থেকে নিজের ফোনটা নিয়ে কল করলো তার এক ডক্টর আঙ্কেলকে। কয়েকবার কল করার পর ওই পাশ থেকে কল রিসিভ হলো। সোহানা দ্রুত বলে উঠল, হ্যাঁ হ্যালো ডক্টর আঙ্কেল, আমি সোহানা বলছি। সাহেবের শরীর অনেকটাই স্বাভাবিক হয়ে এলো আর সেই সাথে সাহেবের চোখ জোড়াও ধীরে ধীরে খুলে গেল। সে অনুভব করতে পারলো কেউ একজন তার সাথে মিশে আছে আর সেই সাথে সে নিজের গলায় তরল কিছু অনুভব করলো। সে টের পেল কারো গরম নিঃশ্বাস তার গলায় পড়ছে আর সে সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ। সাহেব সব কিছু বুঝতে পেরে উঠতে প্রায় কয়েক সেকেন্ড লেগে গেল। যখন সে বুঝতে পারলো ব্যাপারটা তখনই কোনো রকমভাবে কাঁপা কাঁপা হাতে কম্বলটা একটু উপরে তুলে যা দেখতে পেল তাতে তার হার্টবিট মিস হওয়ার উপক্রম। সোহানা তার শরীরের সাথে লেপ্টে রয়েছে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে অনবরত। সাহেব কাঁপা কাঁপা হাতে সোহানার মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সোহানা, তুমি এখানে? সোহানা সাহেবের শব্দ পেয়ে আস্তে আস্তে চোখ তুলে তাকালো তার দিকে। সোহানার চোখ মুখ একদম লাল হয়ে গেছে, যা দেখে সাহেবের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারছে না কিছুই। সোহানা সাহেবকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকতে দেখে দ্রুত সাহেবের থেকে সরে নিজের পোশাক ঠিক করতে লাগলো। সোহানার পোশাক আশাকের অবস্থা দেখে সাহেবের মাথায় যেন বাজ পড়ল। সে ভাবছে হয়তো ঘুমের ঘোরে সে কোনো উল্টাপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু কিছুতেই তার কিছু মনে পড়ছে না। সে কোনো রকমে উঠে বসতেই সোহানা দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল আর সাহেব অবাক চোখে তাকিয়ে রইল সেই দিকে। সাহেবের চোখ নিজের মাথার চুলগুলো নিজেই টেনে ছিঁড়তে মন চাইছে। কি করে সে এমন একটা ঘটনা ঘটালো এইসব ভেবেই কুল পাচ্ছে না সে। ওয়াশরুম থেকে ফেরার পর সোহানা একবারও সাহেবের দিকে তাকায়নি আর সাহেবও অপরাধ বোধে সোহানার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সে আর চোখে সোহানার দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, আই এম সরি সোহানা, আমি ইচ্ছে করে কিছু করিনি। বিশ্বাস করো, এইসব কিভাবে হলো আমি নিজে জানি না। ঘুমের ঘরে এমন একটা কাজ যে আমার দ্বারা হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমার অনুমতি ছাড়া তোমার শরীর টাচ করার কথা কল্পনা করতে পারি নাই। অথচ কিভাবে যে এমন একটা কাজ করে বসলাম নিজেই বুঝতে পারছি না। সোহানা সাহেবের কথা শুনে বুঝতে পারলো সাহেব ভাবছে সাহেবই ঘুমের ঘরে সোহানার সাথে ওইসব করেছে। তাই মনে মনে সে একটা অস্থির নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। কেটে গেছে 1.5 মাস। সোহানা এখন সাহেবের সাথে শহরে থাকে, তবে সোহানার সাথে সাহেবের সম্পর্ক এখনও তেমন একটা স্বাভাবিক হয়নি। সাহেবও সেদিনের ঘটনার পর থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, যেন তার দ্বারা সোহানার আর কষ্ট না পায় এবং তাকে ভুল না বোঝে। আর সোহানা ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। এর মধ্যে সোহানা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে আর রেগুলার ক্লাস করাও চেষ্টা করছে। একদিন সোহানা ভার্সিটি থেকে বের হতেই তার চোখ যায় ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা পুলিশ ভ্যানের দিকে। সেখানে কয়েকজন পুলিশের সাথে দাঁড়িয়ে সাহেব কি নিয়ে যেন কথা বলছে। সোহানা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে যাতে সাহেব তাকে দেখতে না পায়। আর এর মধ্যে পুলিশগুলো কী সব নিয়ে যেন সাহেবের সাথে কথা বলে চলে যাওয়ার সময় সাহেবকে স্যালুট জানিয়ে যায়, যা দেখে রীতিমতো সোহানা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। যেখানে সোহান সামান্য একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার, সেখানে ওই পুলিশগুলো সোহানকে কেন স্যালুট করে গেল সেটাই সে ভেবে পাচ্ছে না। সোহানার মনে একটা খটকা লাগলো। তাছাড়া ভার্সিটিতে 1 ঘন্টা আগেই 2 দলের মধ্যে কিছু একটা নিয়ে মারাত্মক ঝামেলা হয়েছে, তাই পুলিশরা এসেছে। কিন্তু সাহেব এই সময় এখানে কেন, তাও আবার পুলিশের সাথে কথা বলছিল। পুলিশরাও তাকে স্যালুট জানালো। এইসব ভেবেই সব গুছিয়ে যাচ্ছে সোহানার। কিছুক্ষণ পর সেখানে দাঁড়িয়ে থাকার পর দেখলো সাহেব কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে কিছু দূরে একটা বাইকের কাছে গিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে বাইকে উঠতে চলে গেল। সোহানা ভাবতে ভাবতে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাতে সাহেব বাড়িতে ফিরে খেয়াল করলো সোহানা তার দিকে কেমন সন্দেহের চোখে তাকিয়ে আছে। সাহেব ভ্রু কুঁচকে বলল, কি? সোহানা একই রকম দৃষ্টি রেখেই বলল, কোথায় ছিলেন আজ আপনি? সাহেব অবাক হয়ে বলল, কেন অফিসে? কোন অফিসে? অদ্ভুত তো, তুমি জানো না আমি কোন অফিসে কাজ করি? হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? ঠিক আছে, মানলাম আপনি অফিসে গিয়েছিলেন, কিন্তু আপনার কাজটা কি ঠিক করে বলবেন আমায়? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কেন করছো হঠাৎ?
আর আমার অফিসে কী কাজ সেটা জেনে তুমি কি করবা? তোমার যা যা প্রয়োজন সেগুলো ঠিকমতো পাচ্ছ তো নাকি? সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকো। এখন আমার অফিস কোথায়, সেখানে কাজ কি, এসব নিয়ে কেন পড়েছ? হ্যাঁ, আমার জানার প্রয়োজন আছে, তাই জিজ্ঞাসা করছি। আপনি যদি কোনো অন্যায় কাজ না করেন তাহলে সেটা বলতে প্রবলেম কোথায় আপনার? ওয়েট, অন্যায় কাজের প্রশ্ন কোথা থেকে আসছে শুনি? ঠিক আছে, এত কথা বলার দরকার নাই। আমাকে শুধু এইটুকু বলুন যে আজ আপনি আমার ভার্সিটিতে গিয়েছিলেন। সাহেব থতমত খেয়ে গেল সোহানার কথায়। সেই যেই ভয়ে নিজে ভার্সিটির ভিতরে না গিয়ে অন্যদের ভেতরে পাঠিয়ে কাজ সারলো, অথচ সেই সাপ ধরা খেয়েই গেল। সাহেব এখন কি বলবে ভেবে পাচ্ছে না। সোহানা ভ্রু কুঁচকে বলল, কি হলো, জবাব দিচ্ছেন না যে? আবার না, মানে ওই একটা অফিসিয়াল কাজে ওই দিকটা গিয়েছিলাম, তোমার ভার্সিটিতে নয়। বাট তুমি কি করে জানলে? তুমি আমায় দেখেছো? না দেখলে জানলাম কিভাবে? আর আপনার অফিসিয়াল কাজগুলো যে পুলিশের সাথে হয় সেটা জানতাম না তো। মানে মানে আপনি ধরা পড়ে গিয়েছেন মিস্টার। কার ভয়ে, কিসের ভয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইছেন? আপনাকে আজ কিছু পুলিশের সাথে কথা বলতে দেখেছি আমি, যারা আমাদের ভার্সিটিতে এসেছিল তদন্তের বিষয়ে। আর সেই পুলিশরা আপনার সাথে কথা বলে যাওয়ার সময় আপনাকে স্যালুটও দিয়ে গিয়েছিল। আপনি তো সাধারণ একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার মাত্র, তাহলে আপনাকে পুলিশরা কেন স্যালুট করলো? আর আপনি তো পুলিশ নন, তাই না? সাহেব জোরপূর্বক হেসে কথা এড়ানোর জন্য বলল, আমি কেন পুলিশ হতে যাব? আর পুলিশরাই বা কেন আমাকে স্যালুট করতে যাবে? আমার মনে হয় তুমি ভুল দেখেছো। তাছাড়া আমার তো এখন মনে হচ্ছে তুমি চাইলে গোয়েন্দা পুলিশও হতে পারবে, যেভাবে কি না কি দেখে আমাকে জেরা করছো। সোহানা হঠাৎ তার হাতটা ওপরে তুলে সাহেবের সামনে একটা কার্ড দেখলো, যা দেখে সাহেব বড় চোখ করে সোহানার দিকে তাকালো। তারপর সোহানার হাত থেকে কার্ডটা খপ করে নিয়েই কড়া গলায় বলে উঠল, এটা কোথায় পেলে তুমি? তুমি আমার জিনিসপত্র কেন হাতে নিয়েছো? কেন আমি আপনার জিনিসপত্রে হাত দিতে পারি না? আমার কি কোনো অধিকার নাই আপনার কোনো জিনিসে হাত দেওয়ার, আপনার সম্পর্কে জানার? তাছাড়া আপনি যদি নিজে থেকেই সব জানিয়ে দিতেন তাহলে তো আমাকে এত কিছু খুঁজে আপনার আসল পরিচয় বের করতে হতো না, তাই না? কিসের আসল পরিচয় আমার? আমার আসল পরিচয় একটাই, আমি সাহেব আহমেদ। আলাদা করে তোমাকে কোন পরিচয় দেবো আমি? আপনি একজন সিআইডি পুলিশ, সেটা কেন বললেন না আমাদের কাউকে? বললে কি হতো? অদ্ভুত তো, বললে কি হতো মানে কি? আপনি আপনার নিজের পরিবারকে জানাবেন না আপনি কি করেন, আপনার পেশা কি? মানলাম আপনাকে ছদ্মবেশে থাকতে হয় ক্রিমিনালদের ধরার জন্য, কিন্তু আমিও কি ক্রিমিনাল যার জন্য আপনি আমাকেও নিজের পরিচয় দেননি? নাকি আমার কোনো গুরুত্বই নেই আপনার কাছে? সাহেব এবার কিছুটা চেঁচিয়ে উঠে বলল, না, নেই গুরুত্ব। তোমার কাছে আছে আমার কোনো গুরুত্ব নেই তো? তাহলে আমার কাছে নিজে গুরুত্ব পাওয়ার আশা কেন করছো? হ্যাঁ, আর হ্যাঁ, বেশ করেছি জানাইনি তোমাকে আমার পেশা সম্পর্কে। এতে কি আদৌ তোমার কিছু যায় আসে? আমি যেই হই না কেন, তোমার কাছে তো একটা গ্রাম্য চাষাই থেকে যাবো আজীবন, তাই না? তাহলে এত কিছু তোমাকে জানি লাভেই বা কি হতো? আর হ্যাঁ, আমি তো তোমার কোনো বিষয়ে নাক গলাই না। ইনফ্যাক্ট সেই অধিকারটাই আমাকে দাওনি তুমি। তাহলে আমার উপর কেন অধিকার খাটাতে আসছো? আমার যদি তোমার কোনো বিষয়ে কথা বলার অধিকার না থাকে, তাহলে তোমারও আমারও কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই। তাই অযথা আমার উপর কোনো অধিকারের চর্চা করতে এসো না। সরো, আমি ওয়াশরুমে যাব। বলেই সাহেব সোহানাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। আর সোহানাও রাগে অভিমানে কান্না করতে করতে আলমারি থেকে নিজের জিনিসপত্র নিয়ে ব্যাগে ঢুকাতে লাগলো। সাহেবের কথাগুলো তীরের মতো বিঁধেছে সোহানার বুকে। প্রচণ্ড অভিমান হচ্ছে সাহেবের প্রতি, কিন্তু কেন এই অভিমান তৈরি হচ্ছে মানে সেটাই বুঝতে পারছে না সে। সাহেব কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে দেখেই সোহানা তার ব্যাগপত্র নিয়ে বের হতে যাচ্ছে ঘর থেকে। সাহেব দ্রুত গিয়ে পেছন থেকে সোহানার হাত টেনে ধরলো। সোহানা পেছনে ফিরে সাহেবের দিকে তাকাতেই সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল, কারণ সোহানা কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে অলরেডি। সাহেব একটা শুকনো ঢুক গেলে বলল, কোথায় যাচ্ছ তুমি? সেটা জেনে আপনি কি করবেন? একটু আগেই তো বললেন আমার কোনো বিষয়ে আপনার কথা বলার অধিকার নাই, আর আমারও আপনার প্রতি কোনো অধিকার নেই। তাহলে আমি যেখানেই যাই না কেন তাতে আপনার কিছু যায় আসার কথা না, তাহলে প্রশ্ন কেন করতেছেন এখন? সোহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। সাহেবের রাগ উঠে যাচ্ছে এখন। সে দাঁতে দাঁত চেপে বলল, বেশি বাড়াবাড়ি করো না। আমি ছাড় দিয়েছি তোমায়, কিন্তু ছেড়ে দিইনি। চুপচাপ ব্যাগপত্র আলমারিতে তুলে খাটে গিয়ে বসো। অনেক উড়াউড়ি করেছ, আর না, এখন তো জেনেই গেছ আমি একজন পুলিশ। আর আমি যেমন বাইরের আসামিদের ধরে সোজা করতে পারি,
জেলে পড়তে পারি, তেমন ঘরে আসামিকেও সোজা করতে পারবো। তাই অযথা আমার রাগ তুলো না, আর এই ঘর থেকে এক পাও যেন বের না হওয়া হয়। সোহানা সাহেবের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে আবার বাইরে পা বাড়াতে নিলেই সাহেব মারাত্মক রেগে গিয়ে সোহানার হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে সোফায় ছুঁড়ে ফেলে সোহানার হাতটা শক্ত করে টেনে ধরে আলমারির কাছে গিয়ে নিজের একটা পার্সোনাল ড্রয়ার খুলে সেটা থেকে একটা হাতকড়া বের করলো। সোহানা অবাক হয়ে তাকিয়ে রইল হাতকড়ার দিকে। সাহেব কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না সোহানা। সাহেব হাতকড়া খুলে দ্রুত সোহানার হাতে পরিয়ে দিয়ে ওকে বিছানায় নিয়ে ছুঁড়ে ফেললো। তারপর ওর গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে পা দুটো সেই ওড়না দিয়ে বেঁধে ফেললো ফটাফট। আর এইসবের মাঝে সোহানা যেন হতভম্ব হয়ে গেল। সাহেবের এমন রূপ সে আগে কখনোই দেখেনি। সে অবাক হয়ে ছলছল চোখে সাহেবের রাগে লাল হওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। কথা বলার ভাষায় যেন সে হারিয়ে ফেলল। সাহেব সোহানার হাত পা বেঁধে তার পাশেই ধপ করে বসে নিজের চুলগুলো টেনে পেছনের দিকে নিয়ে ধরে নিচের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। আর সোহানা সাহেবের দিকে তাকিয়ে থেকেই নীরবে চোখের পানি ফেলতে লাগলো। কিছুক্ষণ পর সাহেবের মাথা কিছুটা ঠান্ডা হলে সে সোহানার দিকে ঘুরে বসে দেখতে পায় সোহানা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আর কিছুক্ষণ পর কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে তার শরীর। সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোহানার মাথায় হাত রাখলো। সোহানা কেঁপে উঠে মুখ তুলে সাহেবের দিকে তাকালো। সাহেব কিছুক্ষণ সোহানার দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আই এম সরি, আমি তোমাকে কথাগুলো ওইভাবে বলতে চাইনি। আসলে মাথা গরম ছিল একটা কেস নিয়ে, এমনিতে খুব চাপে ছিলাম, আর তার মধ্যে ওই রকম জেরা করায় মাথাটা আরও বেড়ে গেল। আই এম এক্সট্রিমলি সরি। সোহানা অভিমানে সাহেবের দিক থেকে চোখ সরিয়ে নিল। সাহেব মুচকি হেসে বলল, বললাম তো সরি। আচ্ছা ঠিক আছে, আমি সব খুলে বলছি তোমায়, কেন আমি কাউকে কিছু জানাইনি আমার এই পেশার কথা। সোহানা এবার সাহেবের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলে উঠল, থাক, আপনাকে আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না আমার কাছে। তাছাড়া আমি আপনার কে যে আমাকে এত কিছু জানাবেন? আপনি তো বলেই দিয়েছেন আপনার কোনো কিছু জানার অধিকার নাই আমার। আর আমিও আমার লিমিটটা বুঝে গেছি। তাই আপনার কোনো বিষয়ে আমি আর নাক গলাবো না এবং আপনাকে কোনো প্রশ্নও করব না। তাই আপনাকে শুধু শুধু কষ্ট করে আমার আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। সাহেব শান্ত চোখে সোহানার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, আমি তো বললাম এগুলো আমি রাগের মাথায় বলেছি, মন থেকে এসব বলিনি আমি তোমায়। তাছাড়া আমার সব কিছুতে তোমার অধিকার সবচেয়ে বেশি, তাহলে তোমাকে না জানালে কাকে জানাবো আমি এসব? আমার সবটা জুড়েই তুমি, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার অধিকার সবচেয়ে বেশি। তাই লিমিটের কোনো প্রশ্নই আসে না এখানে। হয়তো তুমি আমাকে তোমার জীবনে বা মনে এখনও সেরকমভাবে স্থান দিতে পারোনি, কিন্তু বিশ্বাস করো আমার জীবনে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সোহানা এবার পূর্ণ দৃষ্টি ফেলে সাহেবের দিকে তাকিয়ে বলল, তাহলে এতদিন কেন বলেননি? সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, বলিনি কারণ তোমার সাথে তো আমার নর্মাল কোনো কথাও তেমন একটা হয় না, তাহলে এইসব বিষয়ে কীভাবে বলতাম বলো? আর তাছাড়া এই ব্যাপারটা শুধু তুমি নাও, বরং আমার মা বাবাও জানে না। আর তারা এটা না জানার কারণ হলো আমার বাবা মা কখনোই চাইতো না আমি পুলিশের চাকরি করি, কারণ তারা সবসময় ভাবতো পুলিশের চাকরি মানেই রিস্কি, যেটাতে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই তারা কখনো এই ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিত না। কিন্তু ছোটবেলা থেকেই আমার পুলিশ হওয়ার প্রতি একটা মারাত্মক ঝোঁক ছিল, যেটা আমি কিছুতেই মন থেকে সরাতে পারিনি। যার কারণে পড়াশোনা চলাকালীন সময় আমি পুলিশের সিআইডি বিভাগের চাকরির জন্য অ্যাপ্লাই করি, কাউকে কিছু না জানিয়ে। এই ক্ষেত্রে আমাকে আমার এক বন্ধু সাহায্য করেছে সব সময়। তার বাবা একজন পুলিশের এসপি ছিলেন, আর তিনি আমায় পুলিশ অফিসার হওয়ার ইচ্ছাটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। তিনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন এই ক্ষেত্রে। তবে তিনি যখন জানলেন আমার বাবা মাকে না জানিয়ে আমি এই পেশাতে ঢুকতে চাই, তখন তিনি আমাকে সিআইডিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে বললেন। সিআইডিতে যেহেতু আমি নর্মাল সিভিল ড্রেসি থেকেই সবসময় কাজ করতে পারবো, আর আমি না জানালে আমার পরিচিতি কেউ জানতেও পারবে না যে আমি সিআইডি পুলিশে জব করছি। তাই এটাই আমার জন্য বেশি সুবিধাজনক হবে। সবার থেকে নিজের আসল পরিচয়টা বা আসল পেশাটা লুকিয়ে রাখার পাশাপাশি নিজের কাজটাও ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য ওনার কথা মতো আমি সিআইডিতে অ্যাপ্লাই করলাম, আর সব দিক থেকে সেখানে টিকেও গেলাম। বাবাকে বললাম একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি, বাবাও বিশ্বাস করলেন। কিন্তু আমাদের বিয়ের কিছুদিন আগেই একটা মিশনে গিয়ে আমার হাতে একটা গুলি লাগে। যদিও গুলিটা মাংসভেদ করে হাত থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু তাও কথা সরাতে বেশ কিছুদিনের জন্য রেস্টের সুযোগ দিয়েছিল অফিস থেকে। সেই ছুটিতেই আমি গ্রামে গিয়েছিলাম,
কিন্তু বাবা মা জিজ্ঞেস করলে বলেছি না আমি চাকরিটা ছেড়ে অন্য চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, তাই কিছুদিনের জন্য বাড়িতেই থাকবো। আর কিছুদিন পরেই তোমার গ্রামে যাওয়া আর আমাদের বিয়ে হওয়া। তারপর তোমাকে জানানোর ইচ্ছে থাকলেও তোমার আর আমার সম্পর্কের মধ্যে তুমি একটা দেয়াল তৈরি করে দিলে, যেটা অতিক্রম করে আমি তোমার সাথে মিশতেও পারিনি। আর না তোমাকে আমার সম্পর্কে সব কিছু জানাতে পেরেছি। এখন বলো এখানে আমার কি দোষ? কি করার ছিল আমার এখানে? আজ তুমি জিজ্ঞেস করলে বলেই না আমি তোমাকে সবটা জানাতে পারলাম। নইলে তো তোমার সাথে কথা বলার চান্সটাও আমি পেতাম না। তুমি তো সবসময় আমাকে ইগনোর করেই চলো। সোহানা এবার অপরাধী চোখে সাহেবের দিকে তাকিয়ে বলল। সরি। সাহেব মুচকি হেসে বলল। সরি কিসের জন্য? আমাকে ইগনোর করার জন্য? সোহানা কিছু বলল না। সাহেব সোহানার পায়ের বাঁধনটা খুলতে খুলতে অনুশোচনার সাথে বলল। সরি তো আমার বলা উচিত সেই রাতের ঘটনার জন্য। আমি জানি তুমি এখনো আমার উপর খারাপ ভাবছ, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি সেই রাতে কিভাবে কি করলাম আমি নিজেই জানি না। আমি আমার অজান্তে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। সোহানা অবাক হয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল। কোন রাতের কথা বলতেছেন আপনি? সাহেব এক পলক সোহানার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে বলল। আমাদের বিয়ের দিনের রাতের কথা বলছি আমি। সোহানা বুঝতে পারল সাহেব এখনো সেই দিনের ঘটনার জন্য নিজেকেই দোষী ভাবছে, কিন্তু সেই দিন আসলে কি ঘটেছিল সাহেব নিজেই তা জানে না। শুধুই সে নিজেকে অপরাধী ভাবছে, আর সোহানার সামনে এখনো সেই ঘটনার জন্য অনুশোচনায় ভুগছে। তাই সোহানাও আর ব্যাপারটা লুকিয়ে রেখে সাহেবকে এভাবে অপরাধে ভুগতে চায় না। সে নিজের দিকে তাকিয়ে বলে উঠল। সেদিনের ঘটনায় আপনার কোনো দোষ ছিল না, আপনি কিছুই করেননি সেদিন রাতে। সাহেব অবাক চোখে তাকিয়ে ভ্রুকুচকে বলল। মানে? সোহানা আর চোখে একবার সাহেবের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সেদিন যা যা ঘটেছিল আর তারপর ডক্টর জামিলের পরামর্শে সোহানা কিভাবে সাহেবকে সুস্থ করে তুলেছিল সেসব খুলে বলল সাহেবের কাছে। আর সাহেব তো অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এদিকে কথাগুলো বলে সোহানার লজ্জায় সাহেবের দিকে তাকাতে পারছে না। সাহেব ব্যাপারটাকে কিভাবে নিবে, সোহানাকে এখন সে কি ভাববে, কি বলবে, সেসব ভেবেই সোহানার বুকের ভেতরে টিপ 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 করছে। সাহেব কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে সোহানার দিকে তাকিয়ে থেকে হঠাৎ সোহানাকে জাপটে ধরলো। এবার সোহানাও বাকরুদ্ধ হয়ে গেল সাহেবের এমন কাজে। সোহানার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। আজ দ্বিতীয়বার সে সাহেবের এতটা কাছে। সাহেব কিছুক্ষণ পর সরে বসলো সোহানার থেকে, আর সোহানা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সাহেব সোহানার লজ্জারাঙা মুখটার দিকে ঘোর লাগানোর চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে একসময় শীতল কণ্ঠে বলে উঠল। একটা কথা বলবো? আজ খুব ইচ্ছে করছে কথাটা বলতে তোমায়, যদিও সবসময় ইচ্ছে করতো কিন্তু বলার সুযোগটা হয়নি। আজ বলবো যদি তুমি অনুমতিটা দাও। সোহানা মাথা উপর নিচ করে জবাব দিল। বলুন। সাহেব মুচকি হেসে বলল। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। তুমিও কি আমাকে ভালোবাসবে? বেশি লাগবে না, একটু ভালোবাসলেই হবে। তবুও মনকে বোঝাতে পারবো যে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। প্লিজ বাসবে একটু ভালো আমায়। সোহানা লজ্জায় কিছু বলতে পারছে না, তাই সে চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। কিন্তু সোহানাকে নীরব থাকতে দেখে সাহেবের মন আবারও খারাপ হয়ে গেল। সে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ছলছল চোখে সোহানার দিকে তাকিয়ে বলল। ইটস ওকে, ভালো না বাসতে পারলেও না বেশো, আমি জোর করবো না, কারণ জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আই এম সরি, নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে তোমাকে ভালোবাসার কথা বলে ফেলেছি। প্লিজ তুমি রাগ করো না, আর এর জন্য আমার সামনে অসুস্থ বোধও করো না। তুমি আগে যেমন স্বাভাবিকভাবে থাকতে সেভাবেই থেকো। আমি কখনো তোমাকে এইসব ব্যাপারে জোর করবো না। আর থ্যাংক ইউ সেদিন আমাকে সুস্থ করে তুলতে এতটা কষ্ট করার জন্য। বাই দ্য ওয়ে সরি তোমাকে এতক্ষণ এভাবে হাত করে পরিয়ে রাখার জন্য। আসলে খেয়ালই ছিল না কথার প্যাচে। বলেই সাহেব উঠে হাত করা খোলার জন্য চাবিটা আনতে গেলে আর সোহানার অবাক চোখে সাহেবের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পেরেছে সাহেব কষ্ট পেয়েছে তার থেকে, ভালোবাসি কথাটা শুনতে না পেয়ে, এবং সে ভেবেছে সোহানা তাকে ভালোই বাসে না। সোহানা এইসব ভাবতে ভাবতেই সাহেব এসে তার হাত করা খুলে দিয়ে সেটা নিয়ে চলে যেতে নিলেই পেছন থেকে সোহানা সাহেবের একটা হাত টেনে ধরলো। সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে পেছনে পিছে তাকাতেই সোহানা বিছানা থেকে উঠে সাহেবকে জাপটে ধরে বলে উঠল। ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, আর এই ভালোবাসা আজকের নয়,
বিয়ের পরের দিন যখন আপনি কোনো অন্যায় না করেও বারবার নিজেকে অপরাধী ভেবে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, ঠিক তখন থেকেই মনের মধ্যে আপনার প্রতি ভালো লাগার বীজ বুনতে শুরু করি। আর সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে কখন ভালোবেসে ফেললাম সেটা নিজেও জানি না। আমি কিন্তু কখনো আপনাকে সেটা প্রকাশ করতে পারিনি একটা মেয়ে হয়ে। আর সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে কখন ভালোবেসে ফেললাম সেটা নিজেও জানি না। আমি কিন্তু কখনো আপনাকে সেটা প্রকাশ করতে পারিনি একটা মেয়ে হয়ে। আর আপনিও একটা মিথ্যা অপরাধ বোধে জর্জরিত হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আমার থেকে। বিশ্বাস করুন, আমারও বারবার ইচ্ছে করতো চিৎকার করে আপনাকে বলতে ভালোবাসি, কিন্তু পারিনি। আর সেই না পারার একটাই কারণ হলো আমি একজন মেয়ে, আর মেয়েদের মনের কথা আগ বাড়িয়ে কখনো প্রকাশ করতে নেই। সাহেব অবাক হয়ে কিছুক্ষণ সোহানার কথাগুলো শুনছিল, আর খুশিতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে দ্রুত নিজের চোখের জল মুছে ফেললো, কারণ মেয়েদের যেমন মনের কথা সহজে প্রকাশ করতে নেই, তেমন ছেলেদের সহজে চোখের পানি প্রকাশ করতে নেই। তবে তার এই চোখের পানি তো দুঃখের নয়, বরং সুখের। আজ তার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী বলে মনে হচ্ছে। সোহানা, এই সোহানা। কি হয়েছে, এইভাবে চেঁচাচ্ছ কেন? অদ্ভুত তো, চেঁচালাম বোধহয় আমি তো ডাকলাম তোমায়। তোমার ডাকা আর চেঁচানো একই কথা। যাই হোক, এখন বলো এভাবে ডাকছিলে কেন? তোমার ডাকাডাকির জোটে আমার রান্না বান্না ফেলে ছুটে আসতে হয়েছে। আরে আমার ফাইলটা কোথায়? টেবিলের উপরে রেখে ওয়াশরুমে ঢুকলাম, কিন্তু এখন বের হয়ে দেখছি ফাইলটা হাওয়া। অদ্ভুত তো, তোমার ফাইল টেবিলের উপর রাখলে এখান থেকে যাবে কোথায় শুনি? দেখো, মনে করো হয়তো অন্য কোথাও রেখে ভুলে গেছো। আরে আমি পুরো ঘর চিরুনি তল্লাশি দিয়ে ফেলেছি, কিন্তু ফাইলটা নেই। একটু দেখো না তুমি। আর তোমার ছেলে কোথায়? ওকে জিজ্ঞেস করো ঘরে এসেছিল কিনা আর ফাইলটা দেখেছি না কিনা। উফ, তুমিও না। ও কেন তোমার ফাইল নিতে যাবে বুঝি না। আমার তো মনে হয় চোর ডাকাত আর আসামিদের পিছে ঘুরতে ঘুরতে তোমার মাথাটা বিগড়ে গেছে। এখন নিজের ঘরের মানুষরাও তোমার সন্দেহ থেকে রেহাই পায় না। উফ ইয়ার, প্লিজ যাও না, গিয়ে জিজ্ঞেস করো শাহেদকে ও ফাইলটা নিয়েছে কিনা। আমাকে তো বের হতে হবে আর্জেন্ট। রিসিপ স্যার ওয়েট করে বসে আছে আমার জন্য। উফ, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। বলেই সোহানা দ্রুত শাহেদের ঘরের দিকে এগিয়ে গেল। শাহেদের ঘরে গিয়ে দেখে শাহেদ খাটে বসে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে। সোহানা দ্রুত শাহেদের কাছে এগিয়ে গিয়ে বলল, শাহেদ, কি দেখছো তুমি? দেখি। বলেই সোহানা শাহেদের সামনে একটা ফাইল দেখতে পেয়ে দ্রুত সেটা হাতে নিয়ে বলল, এটা কোথায় পেয়েছো তুমি? এটা তো তোমার পাপার কাজের ফাইল। এটা কেন এনেছো তুমি? কি করছিলা তুমি? কাগজপত্র কিছু নষ্ট করেনি তো? শাহেদ ভীতু চোখে সোহানার দিকে তাকিয়ে বলল, না মাম্মা, আমি কিছুই করিনি। আমি তো শুধু দেখছিলাম এই ফাইলটাতে কি আছে। কিন্তু মাম্মা, এই ফাইলটাতে আমাদের প্রিন্সিপাল স্যারের ছবি কেন আছে? সোহানা অবাক হয়ে বলল, কই তোমার প্রিন্সিপাল স্যারের ছবি দেখি। এটা বলে সোহানা ফাইলটা খুলতে নিলেই পেছন থেকে শাহেদ এসে দ্রুত ফাইলটা হাতে নিয়ে শাহেদের উদ্দেশ্যে বলল, তোমার প্রিন্সিপালের ছবি কোনটা শাহেদ? দেখাও তো বাবাকে। শাহেদ ফাইলটা নিয়ে একদম লাস্ট পেজে দেখলো। শাহেদ ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। তখন সোহানা বলল, কি হলো? 1 মিনিট দাঁড়াও। শাহেদ, বাবাকে একটা খাতা আর পেন্সিল দাও তো। সোহানা দ্রুত একটা খাতা আর একটা পেন্সিল এনে সাহেবকে দিল। সাহেব ফাইলে থাকা লোকটার ছবিটা স্কেচ করে তাতে দাড়ি আর গোফ অ্যাড করলো। সোহানা অবাক হয়ে বলল, এ কি, দাড়ি আর গোফ অ্যাড করাই তো সত্যিই শাহেদ প্রিন্সিপালের মতো লাগছে। মতো নয়, এটা শাহেদের প্রিন্সিপালই। এর জন্যই ছবিটা দেখার পর বারবার আমার মনে হচ্ছিল এই লোকটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। শাহেদ বলাতেই আমার মাথায় এলো ওর প্রিন্সিপালের কথা। 2010 থেকে দেশের যতগুলো স্কুল থেকে বাচ্চা কিডন্যাপ বা নিখোঁজ হয়েছে সবগুলোর মূলেই এই লোক জড়িত। ওর কাজে শিশু পাচার করা। সে স্কুলের চাকরির নাম করে বাচ্চাদের কিডন্যাপ করিয়ে বিদেশে পাচার করে নিজে হাওয়া হয়ে যায় এবং এরপর অন্য কোনো বেশ ধরে আবার অন্য স্কুলে গিয়ে চাকরি নিয়ে আবার একই কাজ করে। বিভিন্ন সময় ওর বিভিন্ন বেশ ধারণের কারণে এত বছর ধরে পুলিশ ওকে একটা টিকিটিও ধরতে পারেনি, কিন্তু এবার বেচারা সিআইডির হাতে পড়েছে। এবার আর ওর রক্ষে নেই। বলেই সাহেব শাহেদের পিঠে চড় মেরে বলল, শাব্বাস বেটা, একেই বলে বাপকা বেটা সিপাইকা করা। ওয়েল ডান বেটা, তুই আজ আমার অনেক বড় একটা কেস সলভ করে দিলি। আই এম ড্যাম শিওর তুই বড় হয়ে আমার থেকে বড় মাপের গোয়েন্দা হবি। আর এই খুশিতে তোকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন বেটা। বাই দ্য ওয়ে সোহানা, আমাকে এখনই বের হতে হবে।
আর কোনো প্রশ্ন থাকলে আজকের নিউজ চ্যানেলে থেকেই জানতে পারবে। এখনই আসছি আমি, বাই। আর শাহিদকে আজ ওর পছন্দের জিনিস রান্না করে খাইও। বলেই সাহেব বের হয়ে গেল ফাইলটা হাতে নিয়ে সাহেদের ঘর থেকে। আর সোহানা খুশি হয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে বলল, গুড জব বেটা। থ্যাংক ইউ মাম্মা। ইউ আর মোস্ট ওয়েলকাম মেয়ে বাচ্চা। তুমি তোমার হোমওয়ার্কগুলো সব শেষ করে ফেলো, ততক্ষণে মাম্মা তোমার ফেভারিট ডিশ রান্না করে আসছি, কেমন? ওকে মাম্মা। সন্ধ্যার সময় শোয়েব আহমেদ বসে খবর দেখছিল টিভিতে। তখন সোহানা শাহেদকে নিয়ে কিচেনের দিকে যেতে নিলে তার চোখ পড়ে টিভিতে চলা নিউজের দিকে। সে শাহেদকে নিয়ে টিভির দিকে এগিয়ে গিয়ে দেখলো অনেকগুলো পুলিশ শাহেদের প্রিন্সিপাল এবং তার সাথে আরও কয়েকজন লোককে ধরে দাঁড়িয়ে আছে। তাদের সবাই হাতেই হাত করা লাগানো। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করছে সিআইডি অফিসারদের। এসিপি আশরাফকে একজন সাংবাদিক প্রশ্ন করলো, স্যার, এই কুখ্যাত শিশু পাচারকারী চক্রকে তো অনেক দিন ধরেই পুলিশ খুঁজছিল এবং সবশেষে আপনাদের হাতেই এই দায়িত্ব দেওয়া হয়। আপনারা এত তাড়াতাড়ি কিভাবে এই চক্রকে খুঁজে বের করলেন? দেখুন, সাধারণ পুলিশের জন্য যেটা অসম্ভব সেটা সিআইডি অফিসাররা সম্ভব করে তোলে। আর এই অসম্ভব কাজটাকে আরও বেশি সহজ এবং কম সময়ের মধ্যে সম্ভব করে তুলেছে আমাদের সিআইডি অফিসার সাহেব আহমেদ। তার উপর আমাদের পুরো ডিপার্টমেন্টেরই অগাধ বিশ্বাস আর ভরসা ছিল। তার মধ্যে যে অসীম সাহস আর সততা, তা আমাদের সকলকেই বারবার মুগ্ধ করেছে এবং আমি নিজেই তার বসের চেয়েও বেশি একজন বিশাল বড় ফ্যান। আমি এই কেসের সমস্ত দায়িত্ব সাহেব আহমেদকে দিয়েছিলাম এবং সে মাত্র 7 দিনের মাথায় নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই শিশু পাচারকারী চক্রের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ জোগাড় করে এবং আজ দুপুর 12টায় সে অপারেশনে নামে এবং দুপুর 2টার মধ্যে সে সবকটা অপরাধীর হাতে হাত করা পড়ায়। তার সাথে আমাদের সিআইডি অফিসার রাজীব, ইমরান আর 5 জন জুনিয়র অফিসাররাও ছিল। তাদের সকলের প্রচেষ্টা এবং সাহেব আহমেদের ডিরেকশনে আমাদের মিশন সাকসেসফুল হয় এবং এই কুখ্যাত শিশু পাচারকারী চক্রকে আমরা ধরতে সক্ষম হই। সাহেব আহমেদ এখন কোথায়? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। জি, সাহেবের পায়ে কিছুটা ইনজুরি হয়েছে অপারেশনের সময়, তাই সে আপাতত হসপিটালে রয়েছে। আর আমাদের কিছু অফিসারও সাহেবের পাশেই আছে। তারা কেউ সাহেবকে রেখে এখানে ইন্টারভিউ দিতে আসতে চাইছিল না, তাই আমাকে বাধ্য হয়ে আপনাদের সাথে কনফারেন্স করতে আসতে হলো। সাহেবের পায়ে ইনজুরি হয়েছে শুনেই সোহানার বুকে মোচড় দিয়ে উঠল। সে অস্থির হয়ে সাহেব আহমেদকে বলতে লাগলো, বাবা এসব কি বলছে এসিপি স্যার? সাহেবের পায়ে ইনজুরি হয়েছে? সোহেব আহমেদ সোহানাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও বৌমা, সাহেবের তেমন কোনো ক্ষতি হয়নি। গোলাগুলির সময় ওর পায়ের এক পাশ দিয়ে একটা গুলি লাগে, কিন্তু সেটা সাথে সাথে মাংস ভেদ করে বেরিয়ে গেছে। আর এখনো মোটামুটি সুস্থই আছে, ভালোই আছে। আমাকে ফোন করে বলেছে তোমাকে বলতে নিষেধ করেছিল তুমি চিন্তিত হয়ে পড়বে বলে। তুমি চিন্তা করো না, তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়লে তোমার শাশুড়ির সব জেনে যাবে, আর সে জানলে আরও অসুস্থ হয়ে পড়বে টেনশনে। সোহেব আহমেদ আসলে সাহেবের টিনজুরির কথা কিছুই জানে না। সে মাত্রই এসিপি স্যারের মুখ থেকে শুনলো, কিন্তু সোহানাকে শান্ত রাখার জন্য বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে। ওইদিকে সাহেবও হসপিটালের বেডে শুয়ে নিউজ দেখছিল। সে এসিপি স্যারকে বারবার করে মানা করছিল তার ইনজুরির কথা মিডিয়ার সামনে না বলতে, তাহলে সোহানা আর সাহেবের বাবা মা খুব চিন্তিত হয়ে পড়বে। কিন্তু এসিপি স্যার সেই মুখ ফুসকে সব মিডিয়ার সামনে বলে দিল। ওইদিকে সোহানা তো অস্থির হয়ে বসলো। বাবা প্লিজ, আমি ওর কাছে যাব। ও কোন হসপিটালে আছে? সোহেব আহমেদ থতমত খেয়ে গেল, কারণ তিনি জানে না সাহেব কোন হসপিটালে আছে। তাই তিনি আমতা আমতা করে বলল, আমি তো জানি না বৌমা, সাহেব কোন হসপিটালে আছে সেটা আমার বলনি। দাঁড়াও, আমি একটা ফোন করে জিজ্ঞেস করি। বলেই সোহেব আহমেদ নিজের ফোনটা নিয়ে সাহেবের নাম্বারে কল লাগালো। সাথে সাথেই সাহেব ফোন রিসিভ করে ওই পাশ থেকে বলল, হ্যাঁ বাবা বলো, কেন ফোন করেছো? তুই কোন হসপিটালে আছিস বাবা? বৌমা তো তোর কাজে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। সোহেব আহমেদ বলল। সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে ফোনটা দাও। সোহেব আহমেদ ফোনটা সোহানার দিকে এগিয়ে দিলে সে খপ করে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরে অস্থির হয়ে বলতে লাগলো, হ্যালো, তুমি ঠিক আছো তো? কোন হসপিটালে আছো তুমি বলো আমায়, আমি এক্ষুনি যাব তোমার কাছে। সাহেব সোহানাকে সান্ত্বনা দিয়ে বলল, অস্থির হয় না তুমি, আমি এখন অ্যাবসলিউটলি ফাইন। আর এখন তোমার হসপিটাল আসতে হবে না।
তুমি বাড়িতে মায়ের কাছেই থাকো, আমি কাল সকালে বাড়ি ফিরে আসবো। সো প্লিজ নিজেকে শান্ত রাখো, আর মায়ের দিকে এবং শাহেদের দিকে খেয়াল রাখো। এইটুকুতেই যদি তুমি ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে? যে কোনো সিচুয়েশনে অন্যদের তো তোমাকেই সামলাতে হবে, তাই না? কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কাল সকালেই বাসায় আসছি। সো এখন চিন্তা বাদ দাও। আর মা কিছু জানেনি তো? না, মা নিজে ঘরে রেস্ট নিচ্ছে। গুড, মা যেন কিছুতে এইসব টের না পায়। এখন রাখছি আমি, ওকে? ওকে। সকালে সাহেব বাড়ি ফিরতেই সুহানা জাপটে ধরে কাঁদতে লাগে, আর তা দেখে শাহেদও সাহেবের হাঁটু জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সাহেব দুই মা ছেলের কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সে মুচকি হেসে বলতে লাগলো, হয়েছে তোমাদের কান্নাকাটি শেষ? আরে আমাকে একটু বসতে তো দাও, একবার নিয়ে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো শুনি? সুহানা দ্রুত সাহেবকে ছেড়ে সাহেবকেও টেনে সরিয়ে দিল। এরপর সাহেবকে ধরে বিছানার কাছে নিয়ে গিয়ে বসতে হেল্প করলো। সাহেবকে তার বন্ধু রাজীব নিয়ে এসেছিল, আর ঘরের সামনে যেতেই সুহানা যেভাবে সাহেবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, তাতে রাজীব দ্রুত সাহেবের থেকে ইশারায় বিদায় নিয়ে চলে যায়। ওইদিকে সোহেব আহমেদ তার স্ত্রীকে ঘর থেকে বের হতে দেয়নি, সকাল থেকে সাহেবের অবস্থা জেনে যাবে ভেবে। সাহেব দেখলো সুহানা কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে শাহেদের উদ্দেশ্যে বলল, বেটে শাহেদ, তুমি তোমার এই বোকা মাম্মাটাকে একটু বোঝাতে পারলে না যেন কান্নাকাটি না করে? অবশ্য তুমি কি আর বোঝাবে, তুমি তো দেখলাম নিজেই মেয়েদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলে তোমার মায়ের সাথে মিলে। না, আমি ভেবেছিলাম তুমি আমার থেকে বড় মাপের একটা সিআইডি অফিসার হবে, কিন্তু এখন তো দেখছি আমার সেই আশে জল ঢেলে দিলে তুমি। এরকম মেয়েদের মতো অল্পতে কান্নাকাটি করা পুরুষ মানুষ আর যাই হোক সিআইডি অফিসার হতে পারে না। আমার স্বপ্নটাই ভেঙে গেল। সাহেবের এমন কথা শুনে সুহানা আর শাহেদ দুজনেই ফিক করে হেসে দিল, আর তা দেখে সাহেবও হাসতে লাগলো।